নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে কেয়া পাতার নৌকো উপন্যাসের চতুর্থ পর্ব। ভেতর বাড়ির উঠোনে এসে ফিটান থামালেন লাড়মোড়। তারপর খানিক আগের মতোই লাফ দিয়ে নেমে চেঁচামেচি জুড়ে দিলেন, রমু কই রে? আবার সুরমা কোথায়? সুরমা কাছেই ছিলেন। দক্ষিণ দুয়ারে বড় ঘরখানার বারান্দায় পিঠময় চুল মেলে দিয়ে শিবানী আর স্নেহলতার সঙ্গে চাল বাজতে বাজতে গল্প করছিলেন। ডাকটা কানে যেতেই চকিত হয়ে মুখ ফেরালেন। উঠোনের দিকে তাকাতেই চোখে পড়ল লাড়মোড় দাঁড়িয়ে আছেন। আশ্বিনের এলোমেলো বাতাসে তার সাদা দাড়ি আর চুল উড়ছে। এতকাল পরেও লাড়মোড়কে দেখেই চিনতে পারলেন সুরমা। নিমেষে তার বয়স থেকে 20-25টা বছর যেন মুছে গেল। কৈশোর যৌবনের মাঝামাঝি একটা সময় কিছুকাল রাজদিয়ায় কাটিয়ে গিয়েছিলেন। তখন সুরমা নিরোগ সুস্থ, পরিপূর্ণ উজ্জ্বল স্বাস্থ্যে ঝলমল করতেন। প্রাণবন্ত চঞ্চল পাখিটির মতো সারা দিন ছিল তার ছুটোছুটি ছেলে মানুষের খেলা। বিশেষ করে লাড়মোড়কে কাছে পেলে আবদার আর লাফালাফির মাত্রাটা যেত 1000 গুণ বেড়ে। এতদিন পর লাড়মোড়কে দেখে সেই উচ্ছল স্নিগ্ধ দিনগুলোতেই যেন ফিরে গেলেন সুরমা। রাজদিয়ায় এসে বারবার নিজের বয়স ভুলছেন তিনি। অসুস্থ রুগ্ন শরীরের কথা ভুলছেন, পারিবারিক মর্যাদার কথা ভুলছেন। আজও সব ভুলে 20-25 বছর আগের মতো কিশোরীটি হয়ে উঠতে উঠতে ছুটতে ছুটতে উঠোনে নেমে এলেন। লাড়মোড়কে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বললেন, এই তো আমি, লালু মামা। এক মুহূর্ত সুরমার দিকে তাকিয়ে রইলেন লাড়মোড়। তারপরেই নির্মল স্নেহের আলোয় মুখখানা ভরে গেল। সুরমাকে বুকের ভিতর টেনে নিয়ে একসঙ্গে কত কথা যে বলে গেলেন। স্নেহলতা, শিবানী বা হেমনাথ যা যা বলেছিলেন সেই সব কথা। এতকাল কেন রাজদিয়ায় আসেননি সুরমা, শরীর কেন এত রোগা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। লাড়মোড়ের বুকের ভিতর থেকে সুরমা একে একে উত্তর দিতে লাগলেন। এদিকে ফিটান থেকে সুধা, সুনীতি, বিনু আর অবনীমোহনও নেমে এসেছেন। ইলিশ মাছ হাতে ঝুলিয়ে হেমনাথও নেমেছেন। ওধারের বারান্দা থেকে স্নেহলতা, শিবানী পায়ে পায়ে কাছে এসে দাঁড়িয়েছেন। প্রাথমিক উচ্ছ্বাস খানিক কেটে গেলে বন্দিনী সুরমা লাড়মোড়ের বুকের ভিতর থেকে মুক্তি পেলেন। আর তখনই চোখ পাকিয়ে তর্জনী নাচিয়ে স্নেহলতা এগিয়ে এলেন। এই যে সাহেব। দুপা পিছিয়ে লাড়মোড় ভয় ভয় শুধুলেন, হেমন রণরঙ্গিনী মহিষমর্দিনী রূপে কেন? আমার ভুক কিন্তু খামছে। কদিন পর এই বাড়িতে আসা হলো? এই বোধহয় 6-7 দিন পর। মোটেও না, তবে 12 দিন। ও, কতদিন আমি আসিনি? নিশ্চয়ই, আমি কিন্তু গুনে রেখেছি। আবার গুনাগুনির কি দরকার যে ছিল? গুনে রেখে কি আমি অন্যায় করেছি? না, মানে কী কথা হয়েছিল শুনি? ঠিক ছিল এইবার থেকে এই বাড়িতে রোজ খাওয়া হবে। আমি রোজ 2 বেলা করে 12 দিন 24 বেলা ভাত ফুটিয়ে মরছি, আর আসল মানুষের টিকিট দেখা নেই। লাড়মোড় আর উত্তর দিলেন না। স্নেহলতা থামেননি। একবার অবনীমোহনকে, একবার সুরমাকে, একবার সুধা, সুনীতিকে সাক্ষী মেনে সমানে গজগজ করতে লাগলেন। তিনি যা বললেন সংক্ষেপে এই রকম, লাড়মোড়ের কেউ নেই, একা একা রাজদিয়ার আরেক প্রান্তে পড়ে থাকেন। তার উপর যথেষ্ট বয়সও হয়েছে, খাওয়া দাওয়া ঠিক ঠিকানা নেই। ওর গাড়ির বুড়ো কচুয়ানটা যেদিন 4টি ভাত ফুটিয়ে দেয় সেদিন খান, নইলে 2 দিন হয়তো খেলেনি না। এমন করলে কি শরীর টেকে? তাই স্নেহলতা কদিন আগে কথা আদায় করে নিয়েছিলেন।
এবার থেকে তার কাছে দুবেলা খেয়ে যাবেন লাড়মোর। কথা দিয়ে ভদ্রলোক সেই যে উধাও হয়েছেন, 12 দিন পর আবার তাকে দেখা গেল। কাজেই স্নেহলতা রেগে যাবার কারণ আছে। লাড়মোর আধবোঝা চোখে আটা ঠোঁটে চুপচাপ সব শুনে গেলেন। স্নেহলতা বললেন, তোমাকে যখন একবার পেয়েছি সাহেব, 24 বেলার ভাত একসঙ্গে খাওয়াবো। পাশ থেকে শিবানী আস্তে করে বললেন, আমি একটা মোটা লাঠি জোগাড় করে রেখেছি বৌদি, খেতে না পারলে। স্নেহলতা বাকিটুকু পূরণ করে দিলেন। ওই লাঠিটা দিয়ে আমরা এই ননদ ভাঁজে গলার ভেতর গুঁজে গুঁজে দেব। হঠাৎ দুহাত জোর করে মাথা ঝুঁকিয়ে কাঁদো কাঁদো মুখে লাড়মোর বলে উঠলেন, থার চাইতে আমার প্রাণদণ্ডের আজ্ঞা হোক মহারানী। খুব হয়েছে, কত রঙ্গ যে জানো সাহেব তুমি। সমস্ত ব্যাপারটাই যে নির্মল কৌতুকের খেলা চারধারে দাঁড়িয়ে বিনুরা বেশ বুঝতে পারছিল। প্রেমনাধ্যের সঙ্গে লাড়মোরের সম্পর্কটা কতখানি মধুর আর মনোরম তাও টের পাচ্ছিল। যাই হোক, স্নেহলতাকে হাসতে দেখে সবাই হেসে উঠল। হাসতে হাসতে স্নেহলতা বললেন, এই নেহাত ভাগ্নি, ভাগ্নি জামাই, নাতি নাতনিরা কলকাতা থেকে এসেছে, তাই জন্যই ছুটে আসা হয়েছে। নইলে কবে আসতে, তার কিছু কি ঠিক আছে? সারাদিন এত রাজকার্য করতে হয় যে দুবেলা দুমুঠো খেয়ে যাবার ফুরসত মেলে না। এই রমুদের জন্যই শুধু না গো গিন্নি, ইলিশের গন্ধেও লালমোহন ছুটে এসেছে বলে হেমনাথ হাতের মাছগুলো তুলে দেখালেন। ইলিশ দেখাতে গিয়ে এমন বিপদ হবে কে জানত। বেশ আড়ালে আড়ালে ছিলেন হেমনাথ, একেবারে তোপের মুখে পড়ে গেলেন। স্নেহলতার মনোযোগ এবার লাড়মোড়ের দিক থেকে তার ওপর এসে পড়ল। চোখ মুচকে স্নেহলতা বললেন, এই যে আর একজন। আমি আবার কি করলাম? সেই সকাল থেকে কোন দিগ্বিজয় করে আসা হলো শুনি? কত বেলা হয়েছে, হুঁশ আছে? হেমনাথ ভেবেছিলেন ইলিশের কথা তুললে লাড়মোড়কে নিয়ে মজাটা আরও জমবে, কিন্তু সেটা পুরোপুরি তার বিরুদ্ধেই গেল। মুখ কাঁচুমাচু করে বললেন, ওদের ওই রাজদিয়াটা দেখাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর তাছাড়া রামকেশবটা চান নেই, খাওয়া নেই, ঘুরে ঘুরে আমাদের সোনাদের মুখগুলো কালো হয়ে গেল। এদিকে রমুটাও তো না খেয়ে বসে আছে, অসুস্থ রোগা মানুষ। বাড়ি থেকে একবার বেরুতে পারলে ফেরার কথা কি তোমার মনে থাকে না? মুখোমুখি দাঁড়িয়ে থাকতে আর ভরসা হলো না হেমনাথের। ইলিশ মাছ নিয়ে বিদ্যুৎ গতিতে রান্নাঘরের দিকে অদৃশ্য হলেন। স্নেহলতা ঠোঁট টিপে হেসে ফেললেন, যাবার রব কম দেখো না। সারাদিন চড়াই বড়াই ঘুরে এখন ইলিশ দিয়ে ভোলাতে এসেছে। ভেবেছে ইলিশ দেখলে আমি স্বর্গে চড়ব। তাই যে সাহেব, আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ঘরে আসা হোক। ভালো কথা, আমি কিন্তু এবেলার ইলিশ রেঁধে খাওয়াতে পারবো না। ফেস তো রাত্রিরেই খাবো। ও জিনিস যখন চোখে একবার দেখেছি, না খেয়ে আমি যেতে পারবো না। গুরুর ভারণ আছে। ইলিশের নামে জিভ একেবারে 7 হাত। এসো দাদারা, অবনী এসো এসো। এবেলার খাওয়া দাওয়া সারতে সারতে বেলা হেলে গেল। পশ্চিম আকাশে ঢালু পার বেয়ে সূর্যটা অনেকখানি নেমে গেছে। রোদের রং এখন কাঁচা হলুদের মতো। গাছের পাতাগুলো দিন শেষের আলোয় যেন সোনালি ঝালর হয়ে উঠেছে। দুটো পাখি ওধারের ঘরের চালে বসেছিল। হঠাৎ কি হলো, একটা পাখি চঞ্চল ডানায় তার সঙ্গীকে ঘিরে কিছুক্ষণ উড়ে উড়ে মুখোমুখি বসল। তারপর ঠোঁটে ঠোঁট ঘষে সোহাগ জানাতে লাগলো, আদর করতে লাগলো। বুঝিবা আশ্বিনের এই বিকেল তাদের জাদু করেছে। উঠোনের একধারে আঁচিয়ে অবনীমোহনরা পূবের ঘরের ঢালা তক্তপোষে এসে বসলেন। সবাই এসেছেন, শুধু সুধা বাদ। অবশ্য স্নেহলতা, শিবানী আর সুরমাও এখনো আসেননি।
তাদের এখনও খাওয়া হয়নি। হেমনাথদের খাইয়ে এই সবে তারা খেতে বসেছেন। পুবের ঘরে এসে কিছুক্ষণ সবাই চুপচাপ, তারপর লাড়মুড়ি শুরু করলেন। প্রথমে বিনু আর সুনীতির সঙ্গে ঠাট্টা করে অবনীমোহনের সঙ্গে কলকাতার গল্প জুড়ে দিলেন। হালকাভাবে হিটলার, ইউরোপ এবং যুদ্ধের প্রসঙ্গ উঠল। বড় বড় পলকহীন চোখে লাড়মুড়ের দিকে তাকিয়েই আছে বিনু। এই মানুষটি সম্বন্ধে তার বিস্ময় আর কাটছে না। কলকাতায় হাজার হাজার সাহেব সে দেখেছে, কিন্তু এদেশের পোশাক, এদেশের ভাষা, এদেশের অন্ন এমন নিষ্ঠায়, এমন মমতায় গ্রহণ করে এরকম বাঙালি হয়ে যেতে আগে আর কাউকে দেখেনি। কলকাতার গল্প, যুদ্ধের গল্প শেষ করে লাড়মোড় হেমনাথের দিকে ফিরলেন। বুঝলে ভাই? কি বলছ? ওষুধ তো ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে? হ্যাঁ। বালিশে শরীর সঁপে দিয়ে আধ শোয়ার মতন ছিলেন হেমনাথ। এবার উঠে বসলেন। 20 দিনও হয়নি, ঢাকা থেকে 250 টাকার ওষুধ তোমাকে আনিয়ে দিয়েছি, এর ভেতর খতম করে ফেললে। কি করব বলো? অবাক চোখে এতক্ষণ তাকিয়েছিল বিনু। এবার বিমূঢ়ের মতো লাড়মোড়কে দেখতে লাগল। 250 টাকার ওষুধ তো একটুখানি ব্যাপার নয়। লাড়মোড় কি 20 দিনে সব খেয়ে ফেলেছেন? বিনুর একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে, কিন্তু সে কিছু বলবার আগেই অবনীমোহন শুধলেন, এত ওষুধ দিয়ে কি হলো? বিনুর মতন তিনিও বুঝিবা কিছুটা বিমূঢ় হয়েছেন। হেমনাথ বললেন, বিরাট লাভের কারবার ফেঁদেছে যে লালমোহন। লাড়মোড়ও হাসতে হাসতে বলতে লাগলেন, থা যা বলেছ হেম। 15 দিন 20 দিন পর ঢাকা থেকে 150-200 টাকার করে ওষুধ আনিয়ে দিচ্ছ, আর চোখের পলকে আমি ফুরিয়ে দিচ্ছি। কারবারটা লাভের বইকি। অবনীমোহনের মুখ দেখে মনে হলো কিছুই বুঝতে পারছেন না। তার মনের কথা খানিক আন্দাজ করে হেমনাথ বললেন, আমি মুখে আর কতটুকু বলতে পারবো? লালমোহনকে কদিন দেখো, এত ওষুধ নিয়ে যে ও কি করে তোমরা নিজেরাই বুঝতে পারবে। অবনীমোহন বলতে যাচ্ছিলেন, সেই সময় পানের রসে ঠোঁট টুকটুকে করে সুরমা আর স্নেহলতা এই ঘরে এলেন। শিবানী অবশ্য আসেননি। ঘরে পা দিয়ে স্নেহলতা বললেন, এবেলা তো বাচ্চা মাছ, সরপুঁটি মাছ আর পাবদা মাছ খাওয়া হলো, ওবেলা কি হবে? কেন, ইলিশ মাছ তো আছে। স্নেহলতা কিছু বলবার আগেই হঠাৎ সুর করে ছড়া কেটে উঠলেন লাড়মোড়। ফাথলা ফাথে কিছু ঠিক তো, ঘৃত 2 হাতা, তাহার ফর মুখ দাইল সহ ইলিশ মাথা। আজকাল বুঝি খুব মঙ্গল কাব্য পড়া হচ্ছে? হ্যাঁ, খুব ভালো জিনিস। কি ভালো? সারা মঙ্গল কাব্য, না তার ভেতর বেছে বেছে এই ইলিশ মাছের জায়গাটা? এই ইলিশ মাছের জায়গাটা। ঈশ্বরের পৃথিবীতে এমন বস্তু আর সৃষ্টি হয়নি। একটা মেছো বিড়াল কোথাকার। লাড়মোড় কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিনুর চোখ জানলার বাইরে চলে গেল। সঙ্গে সঙ্গে চঞ্চল হয়ে উঠল সে। দূরে বাগানের ভিতর ডালপালাওয়ালা ঝুপসি মতন কি যেন টেনে টেনে আনছে যুগল। আজ এই প্রথম সে যুগলকে দেখল। সকালবেলা হেমনাথের সঙ্গে রাজদিয়া দেখতে বেরিয়েছিল তারা। নদী তীর, স্টিমার ঘাটা, মাঝি ঘাটা, আশ্বিনের জাদু ভরা নীলাকাশ, ইলিশ মাছের আড়ত, রামকেশব, রুমা ঝুমা, নানা দৃশ্য, বিভিন্ন মানুষ, বিচিত্র সব ঘটনা বিনুকে এত মুগ্ধ এবং মিশ্রিত করে রেখেছিল যে যুগলের কথা একবারও তার মনে পড়েনি। অথচ রাজদিয়াতে এসে যাকে সব চাইতে তার ভালো লেগেছে, বিস্ময়কর মনে হয়েছে, সে যুগল। জানলার বাইরে থেকে চোখ দুটো এবার ভিতরে নিয়ে এলো বিনু। একবার লাড়মোড়কে দেখে নিল। এই মানুষটিও তার কাছে কম বিস্ময়কর নয়। যুগল এবং লাড়মোড় দুধারের 2 বিস্ময়ের টানাটানিতে শেষ পর্যন্ত যুগলই জিতল।
পায়ে পায়ে ঘরের বাইরে এসে এক ছুটে বিনু বাগানে এসে হাজির। দূর থেকে ঝুপসি জঙ্গল মতন মনে হয়েছিল, কাছে এসে বিনু দেখতে পেল সরু সরু লম্বা পাতা আর কাঁটা ভর্তি মোটা মোটা অসংখ্য লতা স্তূপাকার হয়ে আছে। রূপোর মতন চকচকে ধারালো দা দিয়ে ক্ষিপ্র হাতে পাতা টাতা ছেঁটে যুগল লতাগুলো এক ধারে সাজিয়ে রাখছিল। বিনুকে দেখে মুখ ভরে হাসল সে। এই যে ছোটবাবু, সকাল থেকে আপনার দেখা নাই, কতবার যে খোঁজ করছি। আমরা দাদুর সঙ্গে বেরিয়েছিলাম। সে তো জানি, আপনারা রাইসদা দেখতে গেছিলেন না, তা এত দেরি করলেন কেন? দেরি হবার কারণটা সংক্ষেপে জানিয়ে দিল বিনু। যুগল শুধল, আমাকে রাইসদা কেমন দেখলেন ছোটবাবু? বড্ড ছোট। এগুলো কি? এইগুলো বেতের লতা। কি হবে এগুলো দিয়ে? হইব এটা জিনিস, একটু খারণ, নিজে চোখে দেখতে পাইবেন। বিনু আর উত্তর দিল না। যুগল আবার বলল, বেথুন খাইছেন ছোটবাবু? বেথুন? বেথুন কি? বেতের ফল। বেত ফল আবার কেউ খায় নাকি? খায় ছোটবাবু, এমন বস্তু না খাইলে জীবন একেবারে বৃথা। বলে চোখ বুজে মুখের ভিতর যেন বেত ফলের স্বাদ নিতে লাগলো যুগল। বিনু কখনো বেত ফল খায়নি। ওটা না খেলে জীবন বৃথা হয়ে যায় কি না এই মুহূর্তে বুঝতে পারল না সে। আস্তে করে শুধু বলল, কেমন লাগে খেতে? নিজের মুখে কি আর কমু ছোটবাবু, 34 মাসে বেতফল পাকবো, তখন খাইয়া দেখবেন। বিনু বুঝল যুগলের কথার সত্যাসত্য যাচাই করতে হলে চৈত্র মাস পর্যন্ত তাকে ধৈর্য ধরে থাকতে হবে। এখন সবে আশ্বিন। দেখতে দেখতে সবগুলো বেতের লতা থেকে পাতা টাতা ছেঁটে ফেলল যুগল। লতাগুলোর গায়ে অবশ্য চোখা চোখা ধারালো কাঁটা থেকেই গেল, সেগুলো আর চাঁচল না। পাতা হলে কাঁটা শুদ্ধ এক একটা বেত নিয়ে পাকিয়ে পাকিয়ে এক ধরনের বিচিত্র গোল ঠোঙা তৈরি করতে লাগলো যুগল। ঠোঙাগুলোর একটা দিক খুব সরু, তারপর বেতের পাক ক্রমশ বড় হয়ে হয়ে মুখের কাছটা মস্ত হয়ে উঠেছে। মুখটার ব্যাস প্রায় 1.25 হাতের মতন। 25-30টা ঠোঙা তৈরি হলে প্রতিটা সরু দিকে একটা করে লম্বা দড়ি বাঁধতে লাগলো যুগল। চুপচাপ বিনু দেখে যাচ্ছিল। দড়ি বাঁধা যখন শেষ হয়ে এসেছে, সেই সময় কোথা থেকে যেন সুধা এসে হাজির। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, এগুলো কি? ফাঁদ। কি হবে এসব দিয়ে? এখন কমু না। বললে কি হবে? আগে থিকা কইলে গুণ নষ্ট হইয়া যাইব। সুধার চোখ মুখ বিরক্ত, কিছুটা বা বিমূঢ় দেখালো। আর কিছু সে বলল না। দড়ি বাঁধা হয়ে গিয়েছিল। যুগল বলল, আসেন ছোটবাবু, আসেন ছোট দিদি, ফাঁদগুলোর ব্যবস্থা কইরে আসি। সুধা আর বিনুকে নিয়ে পুকুর পাড়ে চলে এলো যুগল। তারপর বেতের ফাঁদগুলো জলে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো। লম্বা দড়ির একদিক দিয়ে ফাঁদগুলো বাঁধা, দড়ির অন্য প্রান্তগুলো চারদিকের গাছপালার সঙ্গে বেঁধে রাখলো যুগল। এগুলো জলে ফেললে যে? 7টা দিন সবুর করুন ছোটবাবু, তারপর বুঝতে পারবেন কেন ফেলাইছি। ফাঁদটাত ফেলা হয়ে গেলে সুধা, বিনু, যুগল কথা বলতে বলতে আবার বাগানে ফিরে এলো। আর তখনই দেখা গেল রাস্তার দিক থেকে মস্ত একটা বাক্স হাতে ঝুলিয়ে হিরণ আসছে। বিনুরা দাঁড়িয়ে পড়ল। কাছাকাছি এসে একমুখ হাসল হিরণ। সুধার চোখে চোখ রেখে খুব খুশি গলায় বলল, আরে আপনি বাগানে কি করছেন? আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমার জন্য? হ্যাঁ স্যার। আমি এখন আসবো আপনি জানতেন? কেমন করে জানলেন? হাত গুনে। হিরণ আর কিছু বলল না, উজ্জ্বল হাসি ভরা চোখে তাকিয়ে রইল। একটুক্ষণ নীরবতা। তারপর হিরণের হাতের বাক্সটা দেখিয়ে সুধা বলল, ওটা কি? গ্রামোফোন, আপনাদের জন্যই নিয়ে এলাম। পাশ থেকে যুগল বলে উঠল, গ্রামাফোন কি হিরো দাদা? হিরণ বলল, কলের গান। ও, আমরা গান শুনুম আমরা। সুধা হিরণকে বলল, বাগানে দাঁড়িয়ে থেকে কি হবে, চলুন ঘরে গিয়ে গান শোনা যাক। হ্যাঁ চলুন। 4 জনে বাড়ির দিকে চলতে শুরু করল। সুধা আর হিরণ আগে আগে,
যুগল বিনু পিছনে। যেতে যেতে হিরণের সঙ্গে খুব কথা বলতে লাগলো সুধা, আর হাসতে লাগলো। এমনিতেই প্রচুর কথা বলে সে, দিন রাতই বকবকায়ামান, কিন্তু এখন প্রগল্ভতার তুলনা নেই। পিছন থেকে আড়ে আড়ে বিনু দেখতে লাগলো ছোটদির চোখে মুখে হাসি নাচছে, আর কি এক অলৌকিক আলো খেলে যাচ্ছে। সুধার মুখে এমন হাসির ছটা, আলোর খেলা আগে আর কখনো দেখেনি বিনু। হিরণ আর সুধা সোজা পূবদুয়ারি ঘরখানায় চলে এলো। তাদের পিছু পিছু বিনুও। যুগলও সঙ্গে এসেছিল, কিন্তু সে ভিতরে ঢুকল না, দরজার কাছে উদ্গ্রীব দাঁড়িয়ে থাকল। অবনীমোহন কি লাড়মোড়, সুরমা কিংবা স্নেহলতা সবাই ঢিলে ঢালাভাবে তক্তপোষে বসেছিলেন আর এলোমেলো গল্প করছিলেন। হিরণকে দেখে প্রায় লাফিয়ে উঠলেন লাড়মোড়। উচ্ছ্বাসের সুরে বললেন, আরে শ্যামচন্দর ছে, হায় হায়। আমি তো শ্যামচন্দর, কালো কুটকুটে। তুমি কি? আমি আমি গোড়াচাঁদ হে। তাই নাকি? নিশ্চয়ই, বিশ্ব সংসার সে কথাই তো বলবে। নিজের একখানা হাত সামনের দিকে বাড়িয়ে লাড়মোড় বললেন, দেখ কেমন ধপধপে। ঠোঁট কুচকে কপট তাচ্ছিল্যের ভঙ্গিতে লাড়মোড়ের হাতখানা ঠেলে দিল হিরণ। এই হাত বার করে আর রঙের গর্ব করতে হবে না। গোড়াচাঁদ একদিন হয়তো ছিলে, এখন আর নেই। এ দেশে থাকতে থাকতে কি থাকতে থাকতে কি আমাদের মতনই কোষ্ঠী পাথর হয়ে গেছ। বলছিস তুই? একবার কেন, 1000 বার বলেছি তো। একটু আগে লাড়মোড়ের চোখে মুখে কণ্ঠস্বরে লঘু কৌতুকের আভা ছিল, এবার তাতে ভিনভাবে রং লাগল। আবেগপূর্ণ সুরে তিনি বলতে লাগলেন, কোষ্ঠী পাথরই তো আমি হতে চেয়েছিলাম রে। সেদিন প্রথম এই দেশে আসি, সেদিন থেকেই আমার সাধ আমি বাঙালি হব। তারপর 40টা বছর ধরে সে চেষ্টাই তো আমি করে আসছি। নিজের বলতে যা ছিল সব ফেলে দিয়ে, সব ভুলে গিয়ে হে দেশের অন্ন বস্ত্র ভাষা আমি মাথায় তুলে নিয়েছি। প্রাণ ভরে সারা গায়ে এখানকার আলো বাতাস ধুলো খাঁদা মেখেছি। বাকি ছিল গায়ের রংটা। তুই তো বলছিস রঙের গর্ব আমার ঘুচেছে। এতদিনে আমি কি তবে পুরোপুরি এদেশের মানুষ হতে পারলাম? লাড়মোড়ের আবেগ হিরণের বুকের অতলে সব চাইতে স্পর্শকাতর তারটাকে ছুঁয়ে গিয়েছিল। গভীর গলায় সে বলল, তুমি শুধু এদেশের মানুষ না লালমোহন দাদু, সব দেশের সব কালের মানুষ। তুমি বাঙালি হতে চেয়েছ, তার বদলে আমরা যদি তোমার মতো হতে চাইতাম, জীবন ধন্য হয়ে যেত। খানিক আগের ঘোরটা হঠাৎ কেটে গেল। হালকা গলায় লাড়মোড় বললেন, থাক, আমাকে আর আকাশে তুলতে হবে না। যার মতন হলে সত্যি সত্যি ধন্য হতে পারতুম, সে আমি না, এই মানুষটা ওই যে। লাড়মোড় আঙুল দিয়ে হেমনাথকে দেখিয়ে দিলেন। বিব্রতভাবে চেঁচামেচি করে উঠলেন হেমনাথ, আরে বেশ তো দুজনের ভেতর হচ্ছিল, তার মধ্যে আমাকে আবার টানাটানি কেন? হিরণ তোমাকে আকাশে চড়াতে চাইছে, তা একলাই ওঠো না বাপু। ওই জায়গাটার ওপর আমার কোনো লোভ নেই। আপন মনেই এবার বুঝি লাড়মোড় বললেন, আমি যদি হে দেশের মানুষ হতে পারি তা ওই হেমের জন্য। আমার সব কাজ সব ভাবনার পিছনে ঈশ্বরের দূত হয়ে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ নীরবতা। এর ভিতর সুধা আর বিনু তক্তপোষে উঠে সুনীতির গা ঘেঁষে বসে পড়েছে। একসময় হিরণের চোখে চোখ রেখে হেমনাথ ডাকলেন, এই শিম্পাঞ্জি। চমৎকার খেতাব, এই যে মাথা পেতে নিলাম। হিরণ এমন সুরে কথা বলল সবাই হেসে উঠল। হাসাহাসির ভেতর লাড়মোড় বললেন, তুমি দেখছি এই হিরুটাকে মানুষের ভিতরেই রাখতে চাও না। নাম খেটে একেবারে শিম্পাঞ্জির দলে নামিয়ে দিলে। দেব না,
কাল রাত্রিরে সেই যে গেল বাঁদরটা, তারপর আজ এই এতক্ষণে আসার সময় হলো, অথচ বলে গিয়েছিল সকালবেলাই আসবে, আমাদের সঙ্গে রাজদিয়া বেড়াতে যাবে। হেন তেন কত কি কথা, একটা কথা আর যদি ঠিক থাকে। সারাদিন কোন রাজ্যতে থাকা হয়েছিল শুনি? মিথ্যে কথা বললে কিন্তু মাথা ভেঙে দেব। হিরণ চোখ তুলে একবার সুধাকে দেখে নিল। সুধার টেপা ঠোঁটে এবং চোখের তারায় শব্দহীন হাসি খেলে যাচ্ছিল। তার লাঞ্ছনায় মেয়েটা বুঝিবা খুব খুশি। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে কপট ভয়ে হিরণ বলল, ভোর রাত্রিরে উঠে গয়নার নৌকো করে সিরাজ দীঘায় আহাত কাকার বাড়ি গিয়েছিলাম। ভেবেছিলাম ফিরতি নৌকায় সকাল সকাল চলে আসতে পারবো। আহাত কাকা দুপুরে না খাইয়ে ছাড়লই না, তাই তো দেরি হয়ে গেল এত। তাহাদের ওখানে কোন রাজকার্যটা ছিল শুনি? এই তো এইটা আনতে গেছিলাম, গ্রামোফোন। গেল মাসে আহাত কাকার মেয়ের বিয়ের কাছে না, তখন এটা নিয়ে গিয়েছিল। আজই ওটা কি দরকার পড়ল তোমার? তা গ্রামোফোন দিয়ে কি হয়? হ্যাঁ, ছেলেটা ঘরে ফা ধিতে না ধিতে তুমি যে মুখথারের জেরা শুরু করে দিলে। হেম, বস হিরু, বস। হিরণ তক্তপোষের উপর বসল। গ্রামোফোনের নামে উৎসাহিত হয়ে উঠেছিলেন লারমোর। বললেন, থাপ, আজকে একটু গান বাজনা হবে নাকি? সেই জন্যই তো এটা নিয়ে এলাম। কি রেকর্ড আছে? রবীন্দ্রসঙ্গীতই বেশি। রবীন্দ্রসঙ্গীত? মানুষের পৃথিবীতে নিষ্পাপ পবিত্র জিনিস খুব বেশি নেই। অল্প যে কটা আছে তার ভিতর রবীন্দ্রনাথের গান একটা, নাকি হেম? হ্যাঁ, ওই গানগুলো দিয়ে ঈশ্বরকে যেন ছোঁয়া যায়। ঠিক বলেছ। রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কি আছে? কীর্তন? হ্যাঁ আছে, 2-4খানা। ভাটিয়ালি আছে। এ যে একেবারে মহোৎসবের ব্যাপার। দে দে, লাগিয়ে দে। এখন নয়, এখন নয়। তবে কখন? সন্ধ্যের পরে। ইলিশ মাছগুলো রাত্রিরে খেতে হবে তো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কাঁচা নিশ্চয়ই খাওয়া যাবে না। যাই, কীরকম কি রান্না হবে আমি একবার ওদের বলে আসি। বলতে বলতেই হাতে ভর দিয়ে উঠে পড়লেন স্নেহলতা। আকুল সুরে লারমোর বললেন, ইলিশ ভাতে আর ইলিশের ডিম দিয়ে ঠক যেন অবশ্যই হয়। হবে হবে, সব হবে। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন স্নেহলতা। একটু পরেই সন্ধে নেমে গেল। অন্ধকারটা কোথায় যেন হাত পা গুটিয়ে চুপটি করে বসেছিল। লাফ দিয়ে বেরিয়ে এসে চোখের পলকে দিগদিগন্তে ছড়িয়ে পড়ল। খুব ঘন করে বোনা কালো শাড়ির মতন আশ্বিনের সন্ধে চোখের সামনের সজল শ্যামল দৃশ্যপটকে দ্রুত মুড়ে ফেলতে লাগল। এতক্ষণ জোনাকিদের দেখা পাওয়া যায়নি। হঠাৎ তারা উঠোনে, দূর ধানবনে, বাগানের নিবিড় গাছপালার ফাঁকে ফাঁকে নাচানাচি শুরু করে দিল। এদিকে স্নেহলতা ইলিশ মাছের ব্যবস্থা করে ঘরে ঘরে হ্যারিকেন জ্বালিয়ে দিলেন। তারপর দরজায় দরজায় জল ছড়া দিয়ে সন্ধিবাতি দেখিয়ে পূব দুয়ারে ঘরে চলে এলেন। তক্তপোষের একধারে বসতে বসতে হিরণকে বললেন, নে নে, এবার আরম্ভ কর। গ্রামোফোনে দম দিয়ে নতুন পিনটিন লাগিয়ে রেকর্ড বাজাতে শুরু করল হিরণ। একের পর এক গান, সাহানা দেবীর, নিহারবালার, অমল দত্তর, কনক দাসের, সবগুলোই রবীন্দ্রনাথের প্রেমের গান। প্রায় সবাই তন্ময় হয়ে শুনছিল। কিন্তু তক্তপোষের দূর প্রান্তে যেখানে সুধা সুনীতি বসে আছে, সেখানকার হাওয়ায় ফিসফিসানির মতন একটা শব্দ ভেসে আসছে। বিনুও সুধা সুনীতির কাছেই এতক্ষণ বসেছিল, এখন শুয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরি গেছে, সে আর বসে থাকতে পারছিল না। চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে জুড়ে আসছিল। এই মুহূর্তে রবীন্দ্রনাথের সেই গানটা বাজছে, আমার প্রাণের মাঝে সুধা আছে। আধো ঘুমে বিনু শুনতে পেল সুনীতি সুধাকে বলছে, এই চুটকি, কি বলছিস? বেছে বেছে কীরকম গান এনেছে দেখেছিস? কীরকম? একেবারে সুধা মাখানো।
ভালো হবে না বলছি দিদি। আগের গানটা শেষ হয়ে গিয়েছিল। হিরণ রেকর্ড বদলে দিল। নতুন গানটায় মৃদু নেশার মতন আলতোভাবে কি যেন জড়ানো, ভালোবাসিবে বলে ভালোবাসিনে। ছোট বোনের গালে আস্তে করে টোকা দিয়ে সুনীতি বলল, কিরে শুনছিস শুনছিস? শুনছি, তুই আর বকবক করিস না তো। সুনীতির ঠোঁটে মুখে চোখের কালো তারায় দুষ্টুমি নাচছিল। এমনিতে সে বেশ গম্ভীর, কিন্তু এই মুহূর্তে প্রগল্ভতা যেন তার ওপর ভর করে বসেছে। সুধার কানের কাছে মুখটা নিবিড় করে সে বলল, এইসব গান খুঁজে খুঁজে কার জন্য এনেছে জানিস? কার জন্য? তোর জন্য। তোকে বলেছে? মুখ ফুটে ঠিক বলেনি, তবে কি? তোকে ছাড়া আর কাকেই বা এইসব গান শোনাতে পারে বল? কেন, তোকেও তো পারে। সুধা এবার আর কিছু বলল না, স্থির দৃষ্টিতে বড় বোনের দিকে তাকালো। সুনীতি বলল, কাল থেকে তোর আর হিরণ কুমারের ভেতর যা যা চলছে তাতে এই গানগুলো না শোনালে আমি ওর প্রাণদণ্ড দিতাম। সুধা চকিত হল। তার বিব্রত মুখে চোখের তারায় ভয়ের মতন কি যেন ফুটল। কাঁপা গলায় সুধা শুধল, কি চলছে আমাদের ভিতরে? কাল ফিটনে করে আসবার সময় দুজনে মুখোমুখি বসে শুধু গল্প আর গল্প। বাড়ি ফিরেও সেই গল্প আর থামে না। আজও বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে দুজনে কথার ফোয়ারা ছোটাচ্ছিলি। আর কি, একজন আর একজনের দিকে কেমন করে তাকিয়েছিলিস জানিস? কেমন করে? একেবারে মুগ্ধ হয়ে, যেমন করে তুই আনন্দবাবুর দিকে তাকিয়েছিলি, তাই না? চোখ পাকিয়ে সুনীতি কি একটা বলতে যাচ্ছিল। সেই সময় গ্রামোফোনে কড়কড় করে খানিকটা কর্কশ আওয়াজ তুলে গান বন্ধ হয়ে গেল। সুধা সুনীতি চমকে সেই দিকে তাকালো। বিনুও মাথা তুলতে চেষ্টা করলেও পারল না। চোখ দুটোয় ঘন আঠা লাগিয়ে কেউ যেন আরও বেশি করে জুড়ে দিচ্ছে। উদ্বেগের সুরে স্নেহলতা বললেন, কি হলো রে হিরো? এই স্প্রিং আর একটা ছোট কল কেটে গেছে। ও, তাহলে? না, এ সারাতে হবে, না সারালে রেকর্ড বাজবে না। কালই নারায়ণগঞ্জ থেকে এটা সারিয়ে আনবো। হেমন ছমছমট আসরটা একেবারে মাটি হয়ে গেল। মাটি বলে মাটি। স্নেহলতা, সুরমা, শিবানী সবাই মগ্ন হয়ে শুনছিলেন। এমন চমৎকার গানের আসর মাঝপথে ভেঙে যাওয়াতে তারাও দুঃখিত হলেন। হঠাৎ সুধা বলে উঠল, গান কিন্তু এখনই চলতে পারে। কিভাবে? দিদি খুব ভালো গান গাইতে পারে, যদি একটা হারমোনিয়াম। এই সুধা, এই ওকে এই করছেন কেন? আমাদের বাড়িতে হারমোনিয়াম আছে, এক্ষুনি নিয়ে আসছি। না, কিছুতেই না। সুনীতি দুহাত সমানে নাড়তে লাগলো। না কি হ্যাঁ পরে বোঝা যাবেক্ষণ, আগে তো হারমোনিয়ামটা নিয়ে আসি। হিরণ উঠে দাঁড়ালো। না, আমি গাইব না, কিছুতেই না। না শুনুন, আমার চাইতে কিন্তু সুধা ঢের ভালো গান গাইতে পারে, অভিনয়ও করতে পারে। কলেজের ফাংশনে গান গেয়ে অভিনয় করে কত যে কাপ আর মেডেল পেয়েছে। হিরণের চোখের তারা এবার সুধার দিকে ঘুরল। মুখ দেখে মনে হলো এতখানি বিস্মিত আগে কখনো হয়নি হিরণ। আস্তে করে বলল, আপনি অভিনয় করতে পারেন? তাহলে তো পুজোয় একটা ভালো নাটক করতেই হচ্ছে। আমাদের সুধা দিদি আর হিরণের মধ্যে দেখছি অনেক মিল। দুজনেই কথা শরীর সাগর, আবার দুজনেই অভিনয়ও করতে পারে। হিরণ অভিনয় করতে পারে? সুরমা অবাক হয়ে বললেন। হেমনাথ বলতে লাগলেন, পারে আবার না। প্লে বলতে তো একেবারে অজ্ঞান, নাওয়া খাওয়ার কথা পর্যন্ত ভুলে যায়। পুজোর ছুটিতে রাজদিয়ার সবাই ফিরে আসুক, তখন দেখবে হিরণচন্দন নাটক বগলে করে এ বাড়ি ও বাড়ি কেমন ছুটোছুটি করছে।
তখন চলাফেরা চাউনি দেখলেই মনে হবে স্বয়ং শিশির ভাদুরী। না না, এখন নাটক থাক, আমি ছুটে গিয়ে হারমোনিয়ামটা বরং নিয়ে আসি। না না, কি দরকার? নিহারবালা কনক দাসের রেকর্ড শোনার পর আমার গান আর কারোর ভালো লাগবে না। হারমোনিয়াম আনতে হবে না, কিছুতেই আনবেন না। এরপর হিরণ কি বলল বিনু আর শুনতে পেল না। গাঢ় ঘুম চারিদিক থেকে তখন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। এক সময় আবছাভাবে পর পর কটা ডাক বিনুর কানে এলো। এই বিনু, বিনু, দাদা ভাই, ও দাদা ভাই। তারপরেই হাত ধরে কে যেন তাকে বসিয়ে দিলেন। চোখ ভর্তি ঘুম, বসে বসেই ঢুলতে লাগল বিনু। সেই গলাটা আবার শোনা গেল, চোখে জল দে দাদা ভাই, এই যে জল, জল দে তো চোখে। নিজে থেকে জল দেবার মতন অবস্থা নেই। যিনি কথা বলছিলেন তিনিই তার চোখে মুখে খানিকটা জল ছিটিয়ে দিলেন। এবার ঘুম অনেকখানি ছুটে গেল। চোখ মেলে বিনু দেখতে পেল হেমনাথ। হেমনাথ বললেন, খাবি না? চল চল, সবাই খেতে বসে গেছে যে। দু হাতে বিনুকে কোলে তুলে হেমনাথ রান্নাঘরের বারান্দায় চলে এলেন। এখানে সারি সারি নকশা কাটা আসন পাতা। অবনীমোহন, সুধা, সুনীতি, হিরণ, লাড়মোড় সবাই এক একটা আসন দখল করে বসে আছেন। সামনের দিকে স্নেহলতা, সুরমা এবং এই বাড়ির দুটি আশ্রিতা বিধবা ভাত টাত নিয়ে প্রস্তুত। এখন হেমনাথ আর বিনু বসে গেলেই হয়। কোণের দিকের দুটো আসন ফাঁকা। হেমনাথ একটা আসনে নিজে বসলেন, অন্যটা কাছে টেনে এনে বিনুকে বসালেন। স্নেহলতা হেমনাথের উদ্দেশ্যে বললেন, তা দাদু ভাই কি তোমার সঙ্গে খাবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রির বেলা কাঁটা টাটা বেছে খেতে পারবে না, তার ওপর চোখে তো ঘুম রয়েছে, আমি না হয় ওকে খাইয়ে দেব। ঘরশত্রু ছর্দিটা এই সময় নাক মুচকে বলে উঠল, এত বড় ধেড়ে ছেলে, তাকে আবার খাইয়ে দিতে হয়। বিনুর কান লাল হয়ে গেল। লজ্জায় ঘাড় গুঁজে জোরে জোরে প্রবল বেগে এসে মাথা নাড়তে লাগলো না না করে। হেমনাথ খানিক আন্দাজ করেছিলেন। মৃদু হেসে বললেন, কি হলো দাদু ভাই? আমি আমি তোমার সঙ্গে খাবো না। তবে কার সঙ্গে খাবি? কারো সঙ্গে না, আমি আলাদা খাবো। কিন্তু ইলিশ মাছে বড্ড সরু সরু কাঁটা, তুই বেছে খেতে পারবি কি দাদা? একটা যদি গলায় ফুটে যায়। ক্লাস 7-এ পড়ে বিনু, কিন্তু এখনও কাঁটা বেছে খেতে শেখেনি সে। কাঁটা সম্পর্কে তার দারুণ ভয়। বিনু কি বলতে চাচ্ছিল তার আগে চিমটি কাটার মতন সুধা বলল, একলা খেতে নির্ঘাত কাঁটা ফোটাবে, তারপর চেঁচিয়ে মেচিয়ে এক কাণ্ড করে বসবে। মাঝখান থেকে লাভ হবে এই, আমরা আর ভালো করে খেতে পারবো না। এতখানি বয়স হলে কি হবে, এখনও একেবারে কচি খোকা। বিনু এবার মুখ তুলল, এমনভাবে সুধার দিকে তাকালেও যেন ভস্মই করে ফেলবে। জিভ ভেঙচে কিছু বলতে যাচ্ছিল, সেই সময় মৃদু ভর্ৎসনা সুরে অবনীমোহন সুধাকে বললেন, কি হচ্ছে কি সুধা? কেন ওর পেছনে লেগেছিস? সুধা আর কিছু বলল না, তবে ঠোঁট উল্টে দিয়ে ঘাড় বাঁকিয়ে চোখ নাক কুঁচকে কেমন করে যেন বিনুকে একবার দেখে নিল, তারপর অন্যদিকে মুখ ফেরালো। হেমনাথ বললেন, তাহলে আমার সঙ্গেই খা দাদু ভাই। আড়ে আড়ে সুধার দিকে তাকিয়ে বিনু বলল, কিন্তু ছর্দিটা। না না, সুধা কিছু বলবে না। বিনু চুপ করে রইল। বোঝা গেল হেমনাথের সঙ্গে খেতে তার আর আপত্তি নেই। সবাই বসে পড়েছে। স্নেহলতা পাতে পাতে গরম ভাত দিতে লাগলেন। জুঁই ফুলের মতন ধবধবে সাদা ভাত। তাকে সাহায্য করতে লাগলেন সুরমা। নির্দেশ মতো সেই বিধবা দুটি রান্নাঘর থেকে মাছ, ডাল, ভাজা টাজা নিয়ে আসতে লাগল। প্রথমে সরবাটা ঘি, জলসেঁচি শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, মানকচুর বড়া, তারপর এলো ইলিশ মাছ ভাজা।
ইলিশ দেখে লাড়মোড় উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এক টুকরো ভাজা মাছ ওপরে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে গান জুড়ে দিলেন তিনি। গানের মধ্যেই সবাই মুখ টিপে টিপে হাসতে লাগল। লাড়মোড় থামলে হেমনাথ বললেন, ইলিশ দেখে যে খেপে উঠছ। বিনু লক্ষ্য করেছে, দেখেই শুধু নয়, ইলিশের কথা উঠলেই লাড়মোড় একেবারে আত্মহারা হয়ে যাচ্ছেন। হাসি মুখে লাড়মোড় বললেন, ব্যাপার কি জানো হেম, এই মাছটা দেখলে আমার আর জ্ঞান থাকে না। সে তো বুঝতেই পারছি। লাড়মোড় থামেনি, গলায় ঈষৎ উত্তেজনা মিশিয়ে বললেন, পৃথিবীতে কোনো খাদ্যবস্তু নিয়ে মহৎ সাহিত্য সৃষ্টি হয়েছে কিনা জানি না। আমার ধারণা আছে ইলিশ মাছ নিয়ে একখানা মহাকাব্য রচনা করা যেতে পারে। বেশ তো, নতুন মহাভারত শুরু করে দাও। লাইনে লাইনে মিলিয়ে পদ্য ফাঁদতে পারলে কি এতদিন হাত গুটিয়ে বসে আছি? লাড়মোড় আরেক প্রস্থ ইলিশের গুণগান করতে যাচ্ছিলেন, কিন্তু হেমনাথ বাধা দিয়ে বললেন, যথেষ্ট হয়েছে, এবার খাও দেখি, ভাত তো জুড়িয়ে জল হয়ে যাচ্ছে। আরে তাই তো। চকিতে লালমোড় আবার থালায় মনোনিবেশ করলেন। তারপর একে একে ইলিশ ভাতে এলো, ইলিশের ঝালঝোল এলো, ইলিশের ডিম দিয়ে টক এলো। খেতে খেতে একসময় মুখ তুলে অবনীমোহনের দিকে তাকালেন লাড়মোড়। আচ্ছা অবনী, আগে রাজধিয়ায় তোমরা এবারই তো প্রথম এলে। আগে হ্যাঁ, রাজদিয়া কেন, পূর্ব বাংলাতেই এই প্রথম আমার আসা। তো তোমাদের দেশ ছিল কোথায়? শুনেছি বীরভূম জেলায়। শুনেছি মানে? মানে আমরা কোনোদিন যাইনি, দুপুরুষ ধরে আমরা কলকাতাতেই আছি। দেশে যাওনি কেন? আমার ঠাকুরদা ৭০-৮০ বছর আগে বাস উঠিয়ে কলকাতায় চলে এসেছিলেন। দেশে বাড়িঘর বলতে কিছুই নেই, কোথায় আর যাব। ও। একটুক্ষণ নীরবতা, খানিক ভেবে নিয়ে লাড়মোড় আবার বললেন, তোমরা তো খাঁটি পশ্চিমবঙ্গীয় তাহলে। আগে হ্যাঁ। আমাদের ইস্ট বেঙ্গল তোমাদের কেমন লাগছে? আমরা আর কতটুকু দেখেছি, স্টিমারে আস্তে আস্তে যেটুকু চোখে পড়েছে, আর মামা বাবু আজ যেটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, তার বাইরে সবই এখনো অদেখা অজানা। তবে সামান্য যা দেখেছি তাতে মুগ্ধই হয়ে গেছি। কি যে ভালো লাগছে। কিছুই তো তোমাদের দেখা হয়নি। দেখো দেখো, ঘুরে ঘুরে আকাশ দেখো, মেঘ দেখো, ফুল দেখো, ধানের ক্ষেত, খাল ভিল, নদী আর মানুষ দেখো। শুধু দেখলেই চলবে না, বুকের ভিতর তাকে অনুভব করতে হবে, বুঝলে আভানি? ইস্ট বেঙ্গল না দেখলে, তাকে না জানলে বাংলাদেশকে দেখা বা জানা সম্পূর্ণ হয় না। বাংলাদেশি বা বলি কেন, সারা ভারতবর্ষের সবচাইতে সরস আর প্রাণবন্ত অংশটাই ও দেখা ও জানা থেকে যাবে। লাড়মোড়ের কণ্ঠস্বরে এমন কিছু ছিল, আশ্বিনের বাতাসে ভেসে ভেসে যা সবার বুকে ঢেউ তুলে যেতে লাগল। অবনীমোহন বা অন্য কেউ কিছু বললেন না, অভিভূতির মতন বসে থাকলেন। একজন বিদেশি মানুষ এই দেশকে কতখানি ভালোবেসেছেন, আপন অস্তিত্ব লুপ্ত করে দিয়ে কিভাবে নিজেকে পূর্ব বাংলার পাখি, মেঘ, ফুল, ফসল, মানুষ এবং প্রকৃতির সঙ্গে একাকার করে দিয়েছেন, অবনীমোহন যত ভাবছিলেন ততই অবাক হয়ে যাচ্ছিলেন। এখানকার আকাশে বাতাসে, মাঠে ঘাটে, শ্যামলী বনানীতে নিজেকে শুধু হারিয়ে ফেলেননি লাড়মোড়। এই সজল সরস বাংলাদেশকে নিয়ে তার গৌরবেরও শেষ নেই। লাড়মোড় আবার বললেন, জানো আপনি, যৌবনে আমি এদেশে এসেছিলাম। তারপর ৪০-৫০ বছর ধরে পূর্ব বাংলাকে আমি দেখছি, অ্যান্ড দেখেই যাচ্ছি। ফ্রম দ্য ফার্স্ট ডে আমি যতখানি মুগ্ধ হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম, আজও সেই মুগ্ধতা, সেই বিস্ময় আমার কিন্তু খাটেনি।
হেম, কি বলছো? তুমি তো দিনরাত ছড়কি কলে ঘুরছ। 2-4 দিন ঘোরাফেরা একটু বন্ধ রেখে এই আভনি মহন্দের চারিদিক ভালো করে দেখিয়ে দাও। চরকি কলে আমি কি একলাই ঘুরি? হ্যাঁ, তুমি কি ঘোরো না? তা অবশ্য ঘুরি। ভাগ্নি জামাই নাতি নাতনি আমার একার নয়, কিন্তু তোমারও ঘুরিয়ে কিন্তু তোমাকেও দেখাতে হবে। 1000 times, 1000 বার দেখাবো। শুভস্য শ্রীগ্রাম, কাল থেকে শুরু করে দেওয়া যাক। কাল সুজনগঞ্জের হাট আছে, আমাকে ওখানে যেতে হবে। মেয়েরা তো এদেশে হাটে বাজারে যায় না, কাজে রমুরা যাবে না। হাভনি উইল গো উইথ মি। আর কি? তোমাকেও কিন্তু ছাড়ব না, আমাদের সঙ্গে তোমাকেও যেতে হবে। তুমি নিয়ে যাবে কি? নিজের গরজেই কাল আমাকে একবার সুজনগঞ্জ যেতে হবে। তোমার আবার কিসের গরজ? একটা নৌকো কিনতে হবে। সুবিধে মতো পেলে একজোড়া হালের বলদ কিনবো, কিছু মশলাপাতি, একটু আনাজ টানাজ কেনা দরকার। তাছাড়া সুজনগঞ্জের দোকানিরা এবার আবার দুর্গাপুজো করতে চাইছে, সে ব্যাপারে আমার সঙ্গে কি যেন পরামর্শ করবে, তাই। কিছু না বলেই লাড়মোড় হাসতে লাগলেন। ভুরুকুঞ্চকে হেমনাথ বললেন, কি হলো, হাসছো যে বড়? হাসি ফেলে কি করব? শুধু শুধু লোকের আবার হাসি পায় নাকি? তাই কখনো পায় নাকি? ফেলো তোমার কথায়। মশলাপাতি, নৌকো, বলদ কেনাটা একটা বাজে ব্যাপার। আসলে দুর্গাপুজোর পরামর্শ দিতে তুমি সুজনগঞ্জে যাচ্ছ। তোমার কি ধারণা বলো তো? হ্যাঁ, চারিদিকে পরামর্শ দিয়ে বেগার খেটে বেড়ানোই কি আমার কাজ? নিজের বাড়ির কিছুই কি আমি দেখি না? তাহলে এই সংসারটা চলছে কি করে? ভূতে চালাচ্ছে সংসার। তা যা বলেছ, আমার ভরসায় থাকলে এই সংসার আর চলতো না। হেমনাথের দেখা দেখি আর সবাই হেসে উঠল। খানিকক্ষণ হাসাহাসির পর লাড়মোড় আবার বললেন, হাভনিকে নিয়ে তুমি তৈরি থেকো, আমি খুব ভোর ভোর এসে তোমাদের নিয়ে যাব। তুমি কি নৌকো নিয়ে আসবে? ইয়েস। তাহলে তোমার নৌকোতেই আমি সুজনগঞ্জে যাব। অনেকক্ষণ আগেই বিনুর ঘুম ছুটে গিয়েছিল। খেতে খেতে অবনীমোহন, লাড়মোড়, হেমনাথ আর স্নেহলতার কথাবার্তা সে শুনছিল। কিছু কিছু বুঝেছিল, কিছু কিছু আবার বুঝছিল না। নৌকোয় করে সুজনগঞ্জ যাবার কথা কানে যেতে আর চুপ করে থাকতে পারল না বিনু। আচমকাই বলে উঠল, আমিও হাটে যাব। তুই হাটে যেতে চাইছিস দাদা? নাই বা খেলি? তুমি তো তখন বললে মেয়েরা হাটে যায় না। আমি কি মেয়ে? তবে কেন যাব না? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। আমারই ভুল হয়েছিল। তুমি একেবারে খাঁটি মাস্কুলিন জেন্ডার। কিন্তু কি? তোমার কিন্তু ভারী কষ্ট হবে। আমরা বেরোবো সেই ভোরবেলায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। হোক রাত, আমার কষ্ট হবে না। ঠিক তো? হ্যাঁ, একেবারে ঠিক, আমার কোনো কষ্ট হবে না। ওকে, তাহলে তুমিও তৈরি থেকো। কাল বিনু প্রথম নৌকোয় চড়বে। আনন্দে বুকের ভিতরটা ঢেউয়ের মতো দুলতে লাগলো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। উঠোনের এক ধারে আঁচাতে আঁচাতে হঠাৎ চঞ্চল হলেন লাড়মোড়। এখন কত রাত হবে বলো তো হেম? চারিদিক নিঝুম নিশুতি হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে হেমনাথ বললেন, 2 প্রহর পেরিয়ে গেছে মনে হচ্ছে। ইস, এত রাত হয়েছে। কোথায় কোথায় তো গল্পে গল্পে একদম খেয়াল ছিল না। আমাকে এক্ষুনি ফিরতে হবে। খাতেরের সকাল থেকে ধূপ ঝড়, ফিরে গিয়ে ওকে তো আমাকে ওষুধ খাওয়াতে হবে, বার্লি ঠলি জল দিয়ে দিতে হবে। বিনু শুনেছে লাড়মোড়ের কেউ নেই।
অথচ এই রাত্রিবেলা ফিরে গিয়ে তাকে বাড়লেই জাল দিতে হবে, কাদের নামে একটা লোককে ওষুধ খাওয়াতে হবে। নিতান্ত আপনজন না হলে কেউ কারোর জন্য এতখানি চঞ্চল বা চিন্তিত হয় না। বিনু শুধল, কাদেরকে? খাদের মিয়া, আমার গাড়ি চালায়। সেই বুড়ো রুগ্ন মুসলমান কচুয়ানটি চোখের সামনে ভেসে উঠল। বিনু বলল, তোমার কাছেই থাকে কাদের মিয়া? কোথায় আর থাকবে বল দাদা, 30 বছর ধরে আমার কাছেই আছে। আমার মতো সংসারে তো ওরও কেউ নেই। লাড়মোড় কোথায় থাকেন বিনুর একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে জেনে নেয়। কি ভেবে আর করল না। লাড়মোড় এবার হেমনাথের দিকে ফিরলেন। সেই কথাটা কিন্তু ভুলে যেও না হেম। কোন কথাটা? ওই যে তখন বললাম ওষুধ ফুরিয়ে এসেছে, 2-4 দিনের ভেতর যদি কিছু আনিয়ে না দাও তো খুব মুশকিল হবে। বসাইলের চান্দ্রা ভুই মালি, সিরাজ দীঘার ফানি শেখ, হাসরার মানিক মিয়া, রসুনিয়ার গোসাই দাস শাহ, আরও কতজনের নাম বলবো? সবারই তো কঠিন অসুখ। ঠিক মতো ওষুধ না পড়লে লোকগুলো মরবে। তা ওষুধের একটা লিস্ট করে দিও, আমি পরশু হিরণকে দিয়ে আনিয়ে দেব। কিরে হিরণ, পরশু একবার ঢাকা যেতে পারবি না? হ্যাঁ, পারবো। ওকে, তাহলে এখন আমি চলি। বিনুরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ভিতর বাড়ির উঠোন। পূবদুয়ারি ঘরটার ওধারে যে মস্ত উঠোনটা, তার এক ধারে অন্ধকারে সেই ফিটনটা দাঁড়িয়ে আছে। লাড়মোড় সেদিকেই চলতে লাগলেন। হেমনাথ যুগলকে ডেকে বললেন, একটা হেরিকেন নিয়ে আয় তো। হেরিকেন এলে সবাই ওধারের উঠোনের দিকে গেল। পিছনে রান্নাঘরের বারান্দা থেকে স্নেহলতা চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, কাল থেকে কিন্তু এই বাড়িতেই খাচ্ছেন? নিশ্চয় নিশ্চয়। রান্না বান্না করে ভাত তরকারি যদি আবার ফেলতে হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে সাহেব। আমি শিরশ্ছেদের জন্য প্রস্তুত মহারানী। এধারের উঠোনে এসে দেখা গেল ফিটনের তলায় বুড়ো দুর্বল ঘোড়াটা নির্জীবের মতন দাঁড়িয়ে আছে। লাড়মোড় ডাকলেন, গোপাল, এই গোপাল। ঘোড়াটা প্রথমে কান খাড়া করল, তারপর মুখ উঁচু করে চোখ মেলে তাকালো। লাড়মোড় বললেন, একটু কষ্ট করে চল দাদা, একেবারে ভারী গিয়ে ঘুমোস। ঘোড়াটা আস্তে আস্তে চোখ মেলে। বিনু অবাক চোখে তাকিয়েছিল। ঘোড়ার যে আবার নাম থাকতে পারে, তার সঙ্গে কেউ যে আবার কথা বলতে পারে, বিনুর কাছে এসব পরম বিস্ময়কর অভিজ্ঞতা। সে বলল, তোমার ঘোড়া কথা বুঝতে পারে বুঝি লালমোহন দাদু? পারে বই কি, 15-16 বছর আমার কাছেই রয়েছে। দুটো কথা বুঝতে পারবে না? তোর নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে বল, দাঁড়া 4টি ছোলা দি। ঘোড়ার দিকে ফিরে উনি আবার বললেন। ফিটনের ভিতর থেকে ছোলা ভর্তি একটা থলে বার করে এনে মুখের সামনে ধরলেন লাড়মোড়। ঘোড়াটা মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ খাবার ইচ্ছে নেই। আমার হাতে তুই তো আবার খাস না, চল খাদেরই তোকে খাওয়াবে খন। ছোলার থলেটা ফিটনের ভিতর রেখে ঘোড়াটাকে গাড়ির সঙ্গে জুতে চালকের জায়গায় গিয়ে বসলেন লাড়মোড়। হিরণ হঠাৎ বলে উঠল, আমিও তোমার সঙ্গে যাব লালমোহন দাদু, আমাদের বাড়ির সামনে একটু নামিয়ে দিয়ে যেও। আয় আয়। হিরণ উপরে উঠে লাড়মোড়ের পাশে গিয়ে বসল। হেমনাথ তলা থেকে বললেন, তোর রেকর্ড টেকর্ড গ্রামোফোন সবই তো পড়ে রইল যে। থাক থাক, কালকে এসে নিয়ে যাব। একটু পর ঝুমঝুম ঘুন্টি বাজিয়ে ফিটন চলতে শুরু করল। দেখতে দেখতে বাগানের ঝুপসি অন্ধকারে লাড়মোড়রা অদৃশ্য হয়ে গেলেন। হিরণরা চলে গেলে বাইরের উঠোন থেকে ভিতরের দিকে সবাই ফিরে আসছিল। হঠাৎ ফিসফিসানির মতন একটা আওয়াজ শুনতে পেল বিনু। ছোটবাবু, ও ছোটবাবু। চমকে ডান ধারে তাকাতেই বিনু দেখতে পেল যুগল তার খুব কাছে ঘন হয়ে এসেছেন। কাইল সুজনগঞ্জের হাটে আপনি আমারে নাই যাইবেন? তুমি কাল হাটে যাবে নাকি? নিয়ে
বড় কর্তা হাটে গেলে তেনার লাগে আমরা তো যাইতেই হয়। বড় কর্তায় তো লালমোহন সাহেবের নাই যাইব, আমি আর একখান ছোট কষা নাই যামু, আমার লাগে আপনি যাইবেন। বড় কর্তার লগে গেলে আপনারে সইয়ের বাইর হইতে দিব না, চুপচাপ বইসা থাকতে হইব। আমার লাগে গেলে মেলা মজা পাইবেন। ছই কি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গেই যাব যুগল। বিনু জানে না ছই কি। কথায় কথায় একসময় তারা ভিতর বাড়িতে এলো। এই বাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 8খানা ঘর। পশ্চিমের ভিটের একখানা ঘরে সেই আশ্রিতা বিধবা দুজন থাকে। যুগল আর করিম থাকে বাইরের দিকের দুটো ঘরে। শিবানী থাকেন দক্ষিণের ভিটের একটা ঘরে। স্নেহলতা হেমনাথের জন্য পূব দুয়ারি বড় ঘরখানা নির্দিষ্ট। বাকি ঘরগুলো এতকাল ফাঁকাই পড়ে থাকত। অবনীমোহনরা আসার পর একটা ঘর তাকে আর সুরমাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে সুধা সুনীতিকে। বিনু অবশ্য আলাদা ঘর পায়নি। হেমনাথ স্নেহলতার ঘরখানাই দখল করে বসেছে, তাদের মাঝমধ্যিখানে শুয়ে ঘুমো এসে। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে। কমেন্টস করবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।